নেক্সট এবারে এই যে আমরা একটা রুল এই প্রেজেন্ট আমরা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করলাম সেটার সাথে একটা খুব এসেনশিয়াল রুল অ্যাসোসিয়েটেড আছে, সেটা আমরা এখানে দেখব। কি বলছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ নেভার ইউজড with adverbs of past time. So this is a very important rule that you have to remember while speaking in the present perfect tense. যদি present perfect tense এর মধ্যে কোনো adverb of past time এর উল্লেখ থাকে তাহলে সেন্টেন্সটাকে কিন্তু আমাদেরকে রিস্ট্রাকচার করতে হবে। তার মানে present perfect tense এবং adverb of past time এই দুটোকে আমি সেম সেন্টেন্সে কখনোই রাখতে পারবো না। অলরাইট, লেট আস সি why and how. একটা সেন্টেন্স এখানে দেওয়া আছে, হি হ্যাজ গন টু চেন্নাই ইয়েস্টারডে। তো কি বলছে? হি হ্যাজ গন টু চেন্নাই ইয়েস্টারডে। ইউ উড ফাইন্ড, দেখে মনেই হবে যে এই সেন্টেন্সটা পারফেক্ট, কোনো গন্ডগোল নেই, কিছু না। কোনো একজনের কথা বলা হচ্ছে যে উনি গতকাল চেন্নাই গেছেন, মানে উনার চেন্নাই চলে যাওয়ার কাজটা হয়ে গেছে, তাহলে একদম ঠিক আছে, পারফেক্ট টেন্সে আমি লিখলাম। কিন্তু দ্য রুল সেজ কি অ্যাডভার্ব অফ পাস্ট টাইমকে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টের সাথে ক্লাব করা চলবে না, এবং এখানে সেটাই হয়েছে। এখানে ইয়েস্টারডে কথাটা মেনশনড আছে, which is an adverb of past time. আমরা অ্যাডভার্বস করছিলাম, সেখানে বিভিন্ন ক্যাটাগরি অফ অ্যাডভার্বস এর মধ্যে আমরা অ্যাডভার্ব অফ টাইম পেয়েছিলাম। তার মানে যে অ্যাকশন বা ভার্বটার কথা বলবো সেটা কোন সময় ঘটেছে যেই ওয়ার্ডটা ডিফাইন করে। ইয়েস্টারডে হতে পারে, ডে বিফোর ইয়েস্টারডে হতে পারে, লাস্ট ইভিনিং হতে পারে, লাস্ট আফটারনুন হতে পারে, অথবা লাস্ট ইয়ার হতে পারে, লাস্ট মান্থ হতে পারে। ওকে, কিন্তু এগুলো প্রত্যেকটাই কি করছে, যে কাজটা কখন হয়েছিল সেটা বোঝাচ্ছে। সো এই যে ইয়েস্টারডে, ডে বিফোর ইয়েস্টারডে, এতগুলো বললাম, সবগুলোই কিন্তু এসেনশিয়ালি হচ্ছে অ্যাডভার্বস অফ পাস্ট টাইম। তো এখানে সেরকম একটা ইউজ হয়েছে, এখানে বলা আছে ইয়েস্টারডে। সো দিস টু থিংস উইল নট গো হ্যান্ড ইন হ্যান্ড। তার মানে এই যে হ্যাজ গন বলছি আর ইয়েস্টারডে, এই দুটোকে একসাথে বলা চলবে না। দ্যাট ইজ দ্য রুল। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে অন্য কিভাবে বলতে পারি, যেখানে আমাকে অবশ্যই টাইমটা তো বলতে হবে যে কবে গেছেন, সেটা ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু সেন্টেন্সটাকে তখন যে উনার যাওয়া হয়ে গেছে সেটাও বোঝাবলাম, আবার কবে গেছেন বোঝালাম, কিন্তু সেন্টেন্সটাকে একটু অন্যরকম ভাবে সাজিয়ে ফেললাম। কিরকম হলো? এখানে কি বলতে পারি? হি ওয়েন্ট টু চেন্নাই ইয়েস্টারডে। অলরাইট, তাহলে আমরা V2 এর ইউজ করব এই ক্ষেত্রে। এই ক্ষেত্রে এই রকম যখন একটা পরিস্থিতি থাকবে যেখানে অ্যাডভার্ব অফ পাস্ট টাইম এর উল্লেখ হয়েছে, তখন আমাকে কিন্তু সেন্টেন্সটাকে V2 দিয়ে স্ট্রাকচার করতে হবে, তখন আর আমি V3 এর প্রয়োগ করতে পারবো না। এখানে V3 ছিল গন, কিন্তু সেটা না ইউজ করে আমি ইউজ করলাম V2, গো, ওয়েন্ট, গন। এখানে ওয়ান ইউজ করেছিলাম কিন্তু হলো না রুলের জন্য, তাই আমি কিরকম ভাবে বললাম, হি ওয়েন্ট টু চেন্নাই ইয়েস্টারডে। সো এইটা তাহলে ভুল ছিল, কিন্তু এইটা ঠিক হয়ে গেল। যখন এভাবে বললাম তখন জিনিসটা টেকনিক্যালি বিকেম ফাইন। অলরাইট, তো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রুল। পরীক্ষাতে এরর কারেকশনে দিয়ে দিতেই পারে, কিছুই না, আপাত দৃষ্টিতে দেখে মনেই হতে পারে যে সেন্টেন্সে কোনো ভুল নেই, বাট এই যে এলিমেন্ট অফ পাস্ট একটা কিছু রয়েছে, সেইটা মাথায় রেখে আমাদেরকে কিন্তু তখন এরকম একটা V2 ইউজ করতে হবে ইনস্টেড অফ V3 ফর্ম অফ দ্য ভার্ব। অলরাইট, আচ্ছা, সেরকম আরেকটা সেন্টেন্স দেখা যাক। শি হ্যাজ কাম হিয়ার লাস্ট মানডে। সেন্টেন্স লুকস পারফেক্টলি ফাইন। শি হ্যাজ কাম হিয়ার লাস্ট মানডে। গত সোমবার সে এখানে এসেছে, তার মানে তার আসা হয়ে গেছে, সেই জিনিসটাকে আমি খুব সুন্দরভাবে বলতে পারছি। কিন্তু প্রবলেম হচ্ছে এই যে হ্যাজ কাম আছে, ওকে, সো দিস ইজ এসেনশিয়ালি V3, and at the same time there is an adverb of past time, last Monday. তো এটাকে এরকম ভাবে বলা চলবে না, রুল সেটা অ্যালাউ করবে না। তাহলে আমি কিরকম ভাবে রিস্ট্রাকচার করব সেন্টেন্সটাকে? V2 দিয়ে করব। সো কি হবে? She came here last Sunday. So I will say
she came here last Sunday, so I'm making use of V2. আমি V2 ইউজ করে সেন্টেন্সটাকে পুরো রিস্ট্রাকচার করলাম only to keep this one Monday or last Monday, whatever. All right, so this is correct then. সেরকম ভাবেই পরের সেন্টেন্সটা, I have received the parcel last month. So you would say there is nothing wrong with the sentence. এমনিতে সত্যি তো মিনিংটা দেখলে কোথাও কোনো ভুল চোখেই পড়ছে না। I have received the parcel last month. আমি গত মাসে পার্সেলটা রিসিভ করেছি। কিন্তু এটা বললে ভুল হয়ে যাবে বিকজ এখানে লাস্ট মান্থ কথাটা अगेन অ্যাডভার্ব অফ পাস্ট টাইম এবং হ্যাভ রিসিভড আছে, চলবে না। তাই আমাকে কি বলতে হবে? I received the parcel last month. All right, so this becomes wrong and this is the correct way of representing the sentence. All right. তাহলে আমি একটাই জিনিস আরেকবার রিমাইন্ড করে দেব, সেটা হচ্ছে যে আপনারা যখন B1 B2 B3 পড়বেন তখন এই যে এক্সেপশন গুলো সেটা মাথায় রাখবেন এবং ভাববেন না যে B2 B3 যদি আলাদা না হয় তাহলে কি কোনো গোলমাল হতে পারে? গোলমাল হবে না, কেননা সেই ক্ষেত্রে তো প্রবলেম হয় না। তো আমি যখন বলছি I arrived, তো সেটা যেমন ঠিক হচ্ছে I have arrived সেটাও ঠিক হচ্ছে। প্রবলেম হবে যদি আপনি বলতে চান যে I have went, তো হবে না, তাহলে আমাকে বলতে হবে I have gone. ওকে, সো go, went, gone, এই যে এক্সেপশনাল B1 B2 যেগুলো রয়েছে, B2 B3 যেগুলো আলাদা হয়ে যাচ্ছে সেগুলো অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখব পাস্ট পারফেক্ট, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিরকম ভাবে আমরা সেন্টেন্সেস স্ট্রাকচার করতে পারি। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে দেখা যাচ্ছে যে দুটো জিনিস একসাথে রয়েছে, কন্টিনিউয়াসের এলিমেন্টও রয়েছে আবার পারফেক্টের এলিমেন্টও রয়েছে। তার মানে একটা কাজ যেটা চলেছে আবার অ্যাট দ্য সেম টাইম শেষ হয়ে গেছে। বেসিক্যালি এখানে যেমন আমি আগেও বলেছিলাম যে একটা কাজ কখনো শুরু হয়েছে সেটা প্রেজেন্টেও শুরু হয়ে গিয়ে থাকতে পারে, আবার পাস্টে শুরু হয়েছিল, কিন্তু যেই সময়ের কথা আমরা বলছি সেই সময় কাজটা চলেছে। তার মানে যদি প্রেজেন্টে হয় প্রেজেন্টেই শুরু হয়ে গেছে। সাপোজ আমি বললাম যে একটা সিনেমা বা একটা পারফরমেন্স শুরু হয়ে গেছে, তো সেটা প্রেজেন্টেই কথা বলছি এবং যেই মুহূর্তে দাঁড়িয়ে বলছি তখনও কিন্তু পারফরমেন্সটা চলেছে বা ইভেন্টটা কন্টিনিউ করছে, রাইট? এবং পাস্টে বললে সেম, যে অমুক একটা সময় কাজটা তার আগেই শুরু হয়ে গেছিল এবং যেই সময় পাস্টের আমরা কথা বলছি সেই সময়ও কিন্তু সেটা চলেছিল। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে ওই যে কোনো একটা সময় ইন দ্য পাস্ট অথবা প্রেজেন্টে শুরু হয়ে গেছে অথবা হয়ে গেছিল, ওটাই হচ্ছে পারফেক্টের ইন্ডিকেশন যে কাজটার ইনিশিয়েশন হয়ে গেছে। কিন্তু যে মুহূর্তে আমরা কথাটা বলছি তখনও কিন্তু কাজটা কন্টিনিউ করছে, সেখানেই তখন চলে আসবে কন্টিনিউয়াসের এলিমেন্টটা। তাহলে পারফেক্টের এলিমেন্টও থাকছে আবার কন্টিনিউয়াসের এলিমেন্টও থাকছে এবং এরকম ভাবেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে সেন্টেন্সেস কনস্ট্রাক্ট হয় আমরা দেখি। I have been working. If I say I have been working, so এখানে আমার সাবজেক্ট হচ্ছে I, ওকে, তার জন্য তাকে কমপ্লিমেন্ট করে এলো have। আচ্ছা, have been, now this is very important, যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কথা বলবো তখন এলিমেন্ট কি কি মাথায় রাখতে হবে সেটা নিয়ে একটু আলোচনা হয়ে যাক। পারফেক্টকে রিপ্রেজেন্ট করার জন্য হয় হ্যাজ অথবা হ্যাভ অথবা হ্যাড, এই তিনটের মধ্যে কোনো একটা কিছু থাকছে, অলরাইট? এবং তার সাথে আরেকটা অ্যাডিশনালি যেই জিনিসটা থাকে সেটা হচ্ছে বিন, এইটা। সো হয় আমরা বলবো হ্যাজ বিন অথবা হ্যাভ বিন অথবা হ্যাড বিন, ওকে? আচ্ছা, এবং বিন ফর্মটা কি হবে, দ্যাট ইজ ভেরি ক্রুশিয়াল। সো যদি আমরা এটাকে V3 তে রাখতে চাই বিকজ এটাতে পারফেক্টের এলিমেন্ট আছে,
তাহলে কিন্তু আমি এখানে যদি হ্যাভ বিন বলে V3 ফর্ম অফ দ্য ভার্বটা ইউজ করি তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাচ্ছে। তাহলে আমি কন্টিনিউয়াস এলিমেন্টটাকে ইনক্লুড করলাম কোথায়? তাই পারফেক্ট কে রিপ্রেজেন্ট করার জন্য শুধু এইটুকুই থাকবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন অথবা হ্যাড বিন, এইটুকুনি থাকবে শুধু রিপ্রেজেন্ট করার জন্য। বাকিটা চলে যাবে কন্টিনিউয়াস টেন্সের জন্য। তখন আমাকে কি করতে হবে, বি এর সাথে আইএনজি এমন একটা কোনো ভার্বের ইউজ করতে হবে। অলরাইট, তো সেরকমই এই সেন্টেন্সটা স্ট্রাকচার্ড হয়েছে। কি বলা হয়েছে, আই হ্যাভ বিন ওয়ার্কিং। ওকে, সো আই হ্যাভ বিন ওয়ার্কিং, এই পার্টটা গেটস represents the perfect element of the sentence, and this part working, this represents the continuous element of the sentence. Alright, আর এখানে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে, I have been working, তার মানে আমি কাজটা অলরেডি শুরু করে দিয়েছি। If you look at the sentence you would see কি I am working বলছি না কিন্তু, ঠিক আছে, I am working যদি বলতাম তাহলে এটা বোঝাতো যে আমি কাজটা করছি। আবার আমি যদি বলি I have finished doing the work বা I have done this বা I have done the work, তাহলে কিন্তু কাজটা আমার শেষ হয়ে গিয়ে থাকতো। তাহলে আমি সিম্পলি করছি এটাও বললাম না, এটা বললে তো সিম্পলি কন্টিনিউয়াস টেন্সের কথা হয়ে গেল। আবার আমি এটাও বললাম না যে I have done it অথবা I have finished doing it, এরকমও কিন্তু বললাম না। আমি কি বললাম, I have been working, তার মানে আমি কাজটা করে চলেছি। তার মানে কাজটা আমার টেন্সে শুরু হয়েছে এবং যে মুহূর্তে দাঁড়িয়ে আমি কথা বলছি সেই সময়ও কিন্তু কাজটা শুরু হয়ে গেছে আগে, কিন্তু এখন যখন আমি কথাটা বলছি তখনও কিন্তু কাজটা চলেছে। এই যে হ্যাভ বিন ওয়ার্কিং মানেই কিন্তু আমার কাজটা কোথাও আগের থেকেই শুরু হয়ে গেছে এবং এখনো চলেছে, এই এলিমেন্টটা থাকবে। এই জিনিসটা, এই ধরনের ইমোশন বলুন বা এই ধরনের কোনো কিছু এক্সপ্রেস করার যখন আমাদের থাকে যে আমি একটা কোনো কাজ শুরু করেছি অথবা কোনো একটা কাজ শুরু হয়ে গেছে কিন্তু এখনো চলেছে, সেইটাকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, সেম সেন্টেন্স, এটা যেমন একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল, মানে হ্যাঁ বাচক সেন্টেন্স ছিল, সেরকম আমি যদি এটাকে একটা নেগেটিভ সেন্টেন্সে স্ট্রাকচার করি তাহলে এলিমেন্ট সেম থাকবে, শুধু নেগেটিভের এলিমেন্টটা ইনক্লুডেড হবে। কিরকম ভাবে, I have not been working. Alright, so the sentence is basically the same, only additionally আমি এখানে একটা not কে ইউজ করলাম। আবার যদি আমি এটাকে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কনভার্ট করতে চাই তাহলে কি বলবো, হ্যাজ হি বিন ওয়ার্কিং। এখানে আমার সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে, সাবজেক্ট এখানে আমার হয়ে গেছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে তাকে কমপ্লিমেন্ট করার জন্য এসছে হ্যাজ। অলরাইট, তাহলে কি বললাম, হ্যাজ হি বিন ওয়ার্কিং, তাহলে এই যে হ্যাজ বিন এইটা পারফেক্টের এলিমেন্ট হয়ে গেল, আর ওয়ার্কিং কথাটা হয়ে গেল কি কন্টিনিউয়াস এর এলিমেন্ট। তার মানে সে কি কাজটা করছে, তার মানে কাজটা কি তার করা শুরু হয়েছে এবং সে কি এখনো কাজটা করছে, এই জিনিসটাই আমি বলার চেষ্টা করছি যে হ্যাজ হি বিন ওয়ার্কিং। অলরাইট, আচ্ছা, তাহলে এখান থেকে আমার বেসিক ফর্মুলা অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা তাহলে কি পাচ্ছি, আমরা পাবো সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস verb প্লাস আইএনজি। তো আমরা যদি এই দিস ইজ দ্য ফর্মুলা, অলরাইট, আমরা যদি এটাকে কম্পেয়ার করি, কেননা এখানে যেহেতু দুটো এলিমেন্ট এসে পারফেক্টের এবং কন্টিনিউয়াসের, তো পারফেক্টের ফর্মুলা এবং কন্টিনিউয়াসের ফর্মুলা দুটোর সাথেই যদি দেখি কম্পেয়ার করে তাহলে তফাৎ কোথায় কোথায় হলো। যদি কন্টিনিউয়াস নিয়ে কথা বলতাম তাহলে ওখানে শুধু থাকতো সাবজেক্ট একটা বি ভার্ব ইজ অ্যাম আর আইএনজি, এই ক্ষেত্রে সেটা নেই, এক্ষেত্রে এই জিনিসটা এসছে। আবার যদি আমরা পারফেক্টে কথা বলতাম তাহলে থাকতো সাবজেক্ট শুধু হ্যাজ, এই বিনটা থাকতো না এবং
V3, অলরাইট। কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে, সাবজেক্ট পেয়েছি, হ্যাজ বিন, হ্যাভ বিন পেয়েছি, তারপরে V প্লাস ing পেয়েছি। So this is our formula for the present perfect continuous tense. Alright, acha, some more sentences, rather some more relatable sentences. I'm sure you have come across such situations আর কি, বিভিন্ন সিচুয়েশন দিয়ে বোঝানোর চেষ্টা করছি কিভাবে আপনারা রিপ্রেজেন্ট করতে পারেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কে। তো কি বলা আছে, we have been living here for 5 years. ওকে, তার মানে আমরা এইখানে 5 বছর ধরে আছি বা থাকছি। কি বললাম, we have been living here for 5 years. ওকে, তো লাস্ট 5 ইয়ার্সও বলতে পারতাম, আবার না বললেও কোনো ব্যাপার না, কেননা 5 ইয়ার্স মানেই গত 5 বছর ধরে থাকছি, সেটাকে খুব এফেক্টিভলি শুধু এরকম ভাবেই বলা যায় লাস্ট কথাটা না বলে। তো কি বললাম, we have been living here for 5 years। তার মানে কি, যে আমরা 5 বছর ধরে, সাপোজ আমরা একটা বাড়িতে গত 5 বছর ধরে আছি, সো 5 বছর শেষ হয়ে গেছে, আমরা কি এখানে থাকা আমাদের শেষ হয়ে গেছে তা কিন্তু নয়, 5টা বছর পেরিয়ে গেছে, কিন্তু আমরা এখনো কিন্তু সেম জায়গায় আছি বা রয়েছি, থাকছি কিছু একটা, রাইট। সো এই যে 5 বছর যে স্প্যানটা শেষ হয়ে গেল, এটাই কিন্তু ইন্ডিকেশন হচ্ছে পারফেক্ট টেন্সের, যে থাকা কমপ্লিট ফর 5 ইয়ার্স, কিন্তু তারপরেও আমরা রয়েছি, এই যে থাকার কাজটা কিন্তু এখনো চলেছে। তাহলে একটা এলিমেন্টের কমপ্লিশনটা বোঝানোর জন্য সেটা পারফেক্ট টেন্স দিয়ে বোঝানো হলো, আবার এখনো যে রয়েছি সেটা কন্টিনিউয়াস টেন্স দিয়ে বোঝানো হবে। তো আমি কিরকম ভাবে বলবো, we have been living here for 5 years. অলরাইট, আচ্ছা, নেক্সট, হ্যারি has been suffering from fever since last Sunday. তার মানে হ্যারির লাস্ট সানডে থেকে জ্বর চলেছে। তো তার জ্বর এসেছিল কবে, লাস্ট সানডে। দ্যাট ইজ দি ইন্ডিকেশন কি কাজটা শুরু হয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু এখন আমরা যেই সময় দাঁড়িয়ে কথা বলছি, এখন আমরা প্রেজেন্টে কথা বলছি। যদি পাস্টে কথা বলতাম তাহলে সেম সেন্টেন্সটাকে পাস্টের মতন করে সাজাতে হতো, কিন্তু আমরা এখন প্রেজেন্টে কথা বলছি, যে হ্যারির গত গত সানডে জ্বর এসছে এবং এখনো কিন্তু তার জ্বর রয়েছে, তাই তো। তাহলে এই যে শুরু হলো কোনো একটা কাজ, সেইটার ইন্ডিকেশনটা দিল পারফেক্ট, এবং এখনো সেই কাজটা হয়ে চলেছে বা রয়েছে, কন্টিনিউ করছে, এটাকে কিন্তু রিপ্রেজেন্ট করবে দ্য কন্টিনিউয়াস এলিমেন্ট। অলরাইট, তাহলে দুটোই ইন্ডিকেশন পাচ্ছি আমরা, পারফেক্টেরও কন্টিনিউয়াসেরও। তাহলে হ্যাজ বিন সাফারিং, তাহলে এই ক্ষেত্রেও ফর্মুলাটা মিলে যাচ্ছে, হ্যাজ বিন হলো, ওকে, আর এখানে সাফারিং, তার মানে সাফার প্লাস আইএনজি, ভি প্লাস আইএনজি। অলরাইট, and the rest of the words just represent to effectively say কি কবে থেকে শুরু হয়েছিল and so on. অলরাইট, আচ্ছা, নেক্সট, it has been raining since Monday. তার মানে গত সোমবার থেকে বৃষ্টি হয়েই চলেছে। কাজটা শুরু হয়েছে কবে, গত সোমবার, সেই জিনিসটাকে কোথাও না কোথাও হিন্ট দিচ্ছে পারফেক্ট টেন্স। কিন্তু যেই সময় দাঁড়িয়ে আমরা কথা বলছি, আমি চুজ করেছি প্রেজেন্ট টেন্সে দাঁড়িয়ে কথা বলা, সেম সেন্টেন্সটাকে আমি যদি ফিউচারে রিপ্রেজেন্ট করতে চাই, ফিউচারে করতে পারি, হয়তো এই সেন্টেন্সটাকে পারবো না, কিন্তু এই ধরনের কোনো সেন্টেন্সকে আমি ফিউচারে রিপ্রেজেন্ট করতেই পারি, বা পাস্টে চাইলে পাস্টেও রিপ্রেজেন্ট করতে পারতাম, যে কাজটা পাস্টের আরো আগে শুরু হয়ে গেছিল এবং যেই সময় অফ দ্য পাস্টে কথা বলছি সেই সময় পর্যন্ত চলেছিল, কিন্তু আমি এখানে প্রেজেন্ট টেন্সের কথা বলছি, তাই কাজটা শুরু হয়েছে পাস্টে কিন্তু এখনো প্রেজেন্ট টেন্সে দাঁড়িয়ে চলেছে। তাই আমি কিরকম ভাবে বলবো, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মানডে, তার মানে মানডে শুরু হয়েছে, এখনো বৃষ্টি হয়ে চলেছে। অলরাইট, তাহলে এখানেও হ্যাজ বিন এলো, তার সাথে verb plus ing চলে এলো। and last sentence, she has been waiting for you for a long time. তার মানে কি বলতে চাইছে, যে সে অলরেডি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে ফেলেছে।
এই যে অপেক্ষা করার কাজটা অনেকটাই হয়ে গেছে, কিন্তু তারপরে কি সে চলে গেছে রাগ করে? যায়নি, কিন্তু সে এখনো অপেক্ষা করে চলেছে। তার জন্যই আমি কি বললাম, she has been waiting for you, এখনো ওয়েট করছে মাইন্ড ইউ। সো she has been waiting for you for a long time। এই যে for a long time, এটা ডিউরেশন যে একটা পেরিয়ে এসছে সেইটাকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু এখনো কিন্তু সে ওয়েট করে চলেছে, এটাও হচ্ছে ফ্যাক্ট। তাই কি বললাম, has been waiting। অলরাইট, তার মানে আমরা যখনই এরকম কোনো একটা সিচুয়েশনকে রিপ্রেজেন্ট করব, যে যেই সিচুয়েশনটার ইনিশিয়েশন, যেই কাজটার ইনিশিয়েশন অলরেডি হয়ে গেছে, পাস্টে হয়েছে, ওকে, বা রিসেন্ট পাস্টে হতে পারে, কিন্তু মানে জাস্ট আগে হয়েছে এবং এখনো অবধি যেটা কন্টিনিউ করছে, এরকম কোনো সিচুয়েশনকে রিপ্রেজেন্ট করতে গেলে যে প্রেজেন্টে এখনো সেই কাজটা চলেছে, সেরকম তখন আমরা সেই সিচুয়েশনকে রিপ্রেজেন্ট করব with the help of the present perfect continuous tense। All right, তাহলে আমাদের প্রেজেন্ট টেন্স কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা দেখব পাস্ট টেন্স। অলরাইট, আচ্ছা, প্রথমেই আসছি সিম্পল পাস্ট টেন্সে। আমরা যখন ভার্বের ফর্ম দেখলাম তখন দেখলাম কি কি ফর্ম রয়েছে ভার্বের, V1, V2, V3। এই যে V2 ফর্ম অফ দ্য ভার্ব, সেটাই রিপ্রেজেন্ট করে সিম্পল পাস্টকে। তার মানে সিম্পল পাস্টে আমি যখনই কথা বলবো তখনই আমি ইউজ করব V1 এর নয়, V3 এরও নয়, এক্সক্লুসিভলি V2 এর। ওকে, তাহলে কি বলছে সেন্টেন্স, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি, মানে আমি কাজটা করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। অলরাইট, তাহলে এখানে আমার এলিমেন্ট কি কি আছে, আই হচ্ছে আমার সাবজেক্ট, তারপরে আমি পাচ্ছি আমার ভার্বকে, এবং ভার্বটা কি ফর্মে আছে, V2, ডু, ডিড, ডান, V1, V2, V3। এখানে আমার ইউজ হয়েছে V1। অলরাইট, ইউজ হয়েছে V1। তাহলে আমি কি বললাম, আই ডিড দ্য ওয়ার্ক। ওকে, আচ্ছা, she spent her childhood in দার্জিলিং। ওকে, তাহলে এখানে अगेन আমার সাবজেক্ট পেলাম এবং তারপরে স্পেন্ড এর পাস্ট টেন্স, স্পেন্ড, স্পেন্ট, স্পেন্ড। যদিও স্পেন্ড এর ক্ষেত্রে V2 যা V3 ও তাই, তাহলেও আমরা মনে রাখবো যে আমরা কিন্তু ব্যবহার করছি কাকে, V3 কে নয়, V2 কে। তাহলে এটা হচ্ছে আমার V2, তার মানে পাস্ট ফর্ম অফ স্পেন্ট, স্পেন্ড। অলরাইট, আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে পাস্ট একটা ইকুইলাইজারের কাজ করে। আমরা যখন পার্সনের দিক থেকে দেখব, দেখুন এখানে আই আছে, শি আছে, দুটো ক্ষেত্রেই কিন্তু আমি এখানে যেমন ডিড পেয়েছি সেরকম স্পেন্ড পেয়েছি। যখন আমি পারফেক্ট টেন্সেও কথা বলবো সেক্ষেত্রেও দেখব যে যে পাস্ট টেন্সটা কি হচ্ছে, একটা ইকুইলাইজারের কাজ করছে। তার মানে প্রেজেন্ট টেন্সে যাই হয়ে থাকুক না কেন, পার্সনের আলাদা আলাদা পার্সনের জন্য কোনোটাতে হ্যাজ, কোনোটাতে হ্যাভ, ওকে, অথবা আমি যদি বলি শি প্লেজ, কিন্তু দে প্লে, এরকম ভাবে বলবো তো। কিন্তু যখন পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব দেখবো তখন কিন্তু শি এর ক্ষেত্রেও শি প্লেড হয়ে যাবে, আবার দে এর ক্ষেত্রে দে প্লেড হয়ে যাবে। তার মানে পাস্ট যা থাকুক না কেন ফর্ম ইন দ্য প্রেজেন্ট, সবকে কিন্তু একরকম ভাবে পাস্টে ইকুইলাইজ করে দেয়। আচ্ছা, ওকে, সো দিস ইজ আ ভেরি সিম্পল থিং টু রিমেম্বার। জাস্ট সিম্পল পাস্টে কথা বলতে গেলে আমার সাবজেক্ট থাকবে এবং V2 থাকবে। সো দ্যাট ইজ প্রিসাইসলি আওয়ার ফর্মুলা ওভার হিয়ার, সাবজেক্ট প্লাস V2। দিস ইজ আওয়ার ফর্মুলা ফর দি সিম্পল পাস্ট টেন্স। অলরাইট, আচ্ছা, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, পাস্ট বলতে আমরা যদি এরকম কোনো ঘটনার কথা বলি পাস্টে বলতে গেলে, যে কোনো একটা কাজ রেগুলারলি হতো, তার মানে জাস্ট হয়েছে আমি সেটা বলছি না, আমি বলছি যে রেগুলারলি কোনো একটা জিনিস রিপিটেডলি হতো বা অন আ রেগুলার বেসিস হতো, তাহলে কিন্তু সেই জিনিসটা সিম্পল পাস্ট দিয়ে এফেক্টিভলি এক্সপ্রেস করা যাবে না।
কেননা তখন কি হয়ে যাবে, ওই জিনিসটা একটা পাস্ট হ্যাবিটের কথা আমরা বলছি। We are no longer saying about just one thing that happened in the past. শুধু কিন্তু সেটা না, জাস্ট ওয়ান টাইম হয়েছে, হয়ে শেষ হয়ে গেছে সেরকমটা না। যেই জিনিসটা পাস্টে রেগুলারলি রিপিটেড হয়েছে, তার মানে when we are speaking about a past habit, তখন কিন্তু আমাদেরকে সেন্টেন্সটাকে একটু অন্যরকম ভাবে স্ট্রাকচার করতে হবে। সেই ক্ষেত্রে চয়েস অফ ভার্ব একটু অন্য হয়ে যায়। কিরকম? একটা রুল আছে, বলছে টু এক্সপ্রেস আ পাস্ট হ্যাবিট would or used to are used। তার মানে কি বলছে, যে আমার যখন আমি কোনো পাস্ট হ্যাবিটের কথা বলছি, তখন আমার কিন্তু ইউজ করতে হবে আইদার অফ দিস টু কে, would অথবা used to। অলরাইট, we have to make use either of would or used to represent a past habit। অলরাইট, আচ্ছা, যেমন এই সেন্টেন্সটা আমাদের বলছে কি, হি উড প্লে ক্রিকেট এভরি আফটারনুন। তার মানে সে প্রতিদিন দুপুরবেলা ক্রিকেট খেলতে যেত অথবা ক্রিকেট খেলতো। সো দিস ওয়াজ আ পাস্ট হ্যাবিট। তার মানে প্রত্যেক দিন যেই কাজটা হয়ে থাকবে সেটাকে একটা হ্যাবিটই বলা চলে, যে রোজ সেম জিনিসের রিপিটেশন হতো। তার জন্য আমি কি বললাম এখানে, হি উড প্লে ক্রিকেট। আমি কিন্তু সিম্পলি বললাম না হি প্লেড ক্রিকেট এভরি আফটারনুন। তাহলে সেন্টেন্সটাকে এফেক্টিভলি অথবা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যাবে না। দিস ইজ দ্য বিউটি অফ দ্য ল্যাঙ্গুয়েজ, কি আমাদেরকে কিছু জিনিস প্রোভাইড করা আছে, অ্যান্ড উই শুড এফেক্টিভলি মেক ইউজ অফ দোজ থিংস। ট্রাই অ্যান্ড রিমেম্বার দিস থিংস, বিকজ এগুলো আমরা যখন কমিউনিকেট করি, মেকিং ইউজ অফ দিস থিংস শোজ ইয়োর এজ ওভার আদার পিপল অর হাউ এফেক্টিভলি ইউজ। তার মানে সেটা কিন্তু একটা অন্যরকম ইমপ্রেশন ক্রিয়েট করে। অলরাইট, so when you are preparing yourself for a job interview or something like that, try and incorporate these words। তার মানে সেটা কিন্তু একটা অ্যাডিশনাল আপনার ইমেজ বিল্ডিং এর জন্য একটা খুব ভালো এফেক্ট ক্রিয়েট করবে। সো দিস अगेन ইজ আ ভেরি গুড থিং টু রিমেম্বার। পাস্ট হ্যাবিট যখনই আমি বলবো, আমি সিম্পল পাস্টের ইউজ করব না, বিকজ সাধারণত দেখা যায় যে আমরা খুব কমনলি কোনো জিনিস বলি, কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে নিজেদের গ্লসারির মধ্যে ইনক্লুড করা, নিজেদের হ্যাবিটের মধ্যে নিয়ে আসে, যে এরকম কোনো কথা বলছি তার মানে পার্টিকুলারলি আমাকে এই টার্মটা ইউজ করতে হবে। এরকম করেই কিন্তু আমাদের ওয়ার্ড স্টক বাড়ে এবং আমাদের স্পোকেন ইংলিশটা আরো ভালো এনরিচড হয়। ওকে, so then we would say he would play cricket, not he played cricket. So he would play cricket every afternoon. Alright. Similarly, আমি যদি বলি my grandmother used to tell me stories, তার মানে এটা একটা রেগুলার ঘটনা ছিল, যে রোজ আমি আমার গ্র্যান্ডমাদারের থেকে একটা গল্প শুনতাম। তাহলে সেটা আমি কি বলবো, my grandmother told me stories বলবো না, কি বলবো, মাই গ্র্যান্ডমাদার ইউজ টু টেল মি স্টোরিজ। এবং যেহেতু এখানে ইউজ টু বলেছি, প্লিজ নোট এখানে কিন্তু V1 হয়ে গেল। আগেরটাতেও তাই ছিল, যেহেতু আমি উড বললাম তার জন্য কিন্তু এটা V1 হয়ে গেল, বিকজ দুটো পাস্ট একসাথে হয় না, V2 একসাথে বসবে না। ওকে, তার জন্য আমাকে কি বলতে হবে, যেহেতু আমার এখানে একটা উড এসছে, উডটা একটা মডেল, কিন্তু এটা পাস্ট ফর্ম অফ মডেল, মানে উইল উড। তাহলে এটা যেহেতু পাস্ট ফর্মে আছে, তার জন্য আমাকে কিন্তু প্লে বলতে হবে। আমি উড প্লেড বলতে পারবো না কখনো, উই হ্যাভ টু সে উড প্লে। সিমিলারলি আমি ইউজড টু যেহেতু বলেছি, তার জন্য এটাও যেহেতু পাস্টে আছে, তাই আমার ভার্বটা তো বলতেই হবে। এটা হচ্ছে মেন ভার্ব, প্লে। না বললে কি করে চলবে যে কি করতাম, যেমন এখানে খেলতাম, এখানে যেমন গল্প কেউ বলতেন, তাহলে প্লে বা টেল কথাটা ডেফিনেটলি বলতে হবে, কিন্তু কোন ফর্মে বলতে হবে, V1 এ। সো would play অথবা used to tell। অলরাইট, আচ্ছা, তাহলে হিয়ার we learnt about how to represent past habits।